This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে টপ 10 ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, 2023 প্রাইমারি টেটের ফল বেরোলো। পরীক্ষার্থী ছিলেন 2,73,147 জন, পাশ করেছেন 6,754 জন। সন্ধ্যে 6টা থেকে ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট। মেধা তালিকায় প্রথম 10-এ 64 জন। 2 নম্বর ব্রেকিং, চাকরির দাবিতে বিক্ষোভ উত্তাল বারাসাতে। যশোর রোডে জমায়েত 2022 সালের টেট পাসদের। শিক্ষামন্ত্রী যাওয়ার খবর পেয়ে জমায়েত করেন তারা। পুলিশ বাধা দিতেই রীতিমতন তুলকালাম। সৌগত রায়, নির্মল ঘোষের গাড়ি ঘিরেও তারা বিক্ষোভ দেখান। 3 নম্বর ব্রেকিং, রেলকর্মীদের উৎসব বোনাস ঘোষণা। প্রায় 11 লক্ষ রেলকর্মীর জন্য খুশির খবর। রেলকর্মীরা পুজো বোনাস হিসেবে পাচ্ছেন 78 দিনের বেতন। 4 নম্বর ব্রেকিং, কাল ফের চাকরিহারাদের এসএসসি অভিযান। নজর থাকবে আমাদের। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিহারারা চতুর্থীতেও পথে নামতে চলেছেন। 5 নম্বর ব্রেকিং, কৃষ্ণনগরে চালকদের বিক্ষোভে বাস বন্ধ। বাস ড্রাইভারকে পেটানোর অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। রাস্তায় বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান চালকরা। 6 নম্বর ব্রেকিং, আজকের আরো একটা বড় খবর, ডাক্তার অনিকেত মাহাতোর বদলির নির্দেশ খারিজ। পোস্টিং মামলায় হাইকোর্টে মুখ খুলল সরকারের। পছন্দের পোস্টিং দিতেই হবে রাজ্যকে, জানিয়েছে আদালত। বড় খবর আজকের, আরজি করেই কাজ করবেন ডাক্তার অনিকেত মাহাতো। 7 নম্বর ব্রেকিং, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 11 জনের। জল গড়িয়েছে আদালতে। মামলা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতেও মামলা নওশাদের। 8 নম্বর ব্রেকিং, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য। পরিবার পিছু একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজকে 9 নম্বর ব্রেকিং, ফের জমা জলে প্রাণ গেল। রাজপুর সোনারপুরে জমা জল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু। রাজপুর সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মীর প্রাণ গেল। 10 নম্বর ব্রেকিং, ইডি অফিসে হাজিরা দিলেন অভিনেতা সোনু সুদ। বেটিং অ্যাপ মামলায় সোনুকে তলব করে ইডি। দিল্লির ইডি অফিসে সোনুকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। মানবিক দৃশ্য। মা দুর্গা যে কি দেখছেন। ফিরে এলাম ঠোটকাটা স্পেশালে। আমরা বলি কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়। আমরা বলি জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরীয়সী। মা আর মাতৃভূমি, তার গরিমা স্বর্গের থেকেও বেশি। সত্যি বলতে কি, এখন যে প্রতিবেদন, যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের দেখাবো, এই খবরটা খুব দুঃখের, অত্যন্ত বেদনার। বিশেষ করে এই শারদোৎসবের মুহূর্তে, যে কোনো মুহূর্তেই এটা বেদনার, যে কোনো সময় বেদনার, এখন তো আরও বেশি করে। বলতেও খুব খারাপ লাগছে, লজ্জাবোধ করছি যে একটা মায়ের কি হাল হতে পারে তার সন্তানের হাতে। মা মানে তো জগৎ, মা মানে তো ব্রহ্মাণ্ড, তার থেকেও বেশি কিছু। মা সন্তানের কাছে গোটা পৃথিবী, সবচেয়ে নিশ্চিন্ত আশ্রয়। যখন সবাই হেরে যায় সন্তানের কেসে, তখন মা কিন্তু শেষ পর্যন্ত লড়ে যায়। কিন্তু যে মায়ের কথা আমি আপনাদের বলছি, তার নিশ্চিন্তে থাকার কোনো উপায় নেই। দেখুন এক কোট আনকোট কুসন্তানের কাণ্ড শিলিগুড়িতে। এই যে ফ্ল্যাটের বারান্দায় বন্দি অশীতিপর বৃদ্ধা, যার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন। ভারতীয় রেলের কর্মচারী ছিলেন তিনি। মোটা পেনশন মেলে। সেই পেনশন নির্দিষ্ট দিনে ব্যাংক থেকে তোলার সময় এই বৃদ্ধার ছেলে আসেন, মাকে নিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসেন। কিন্তু তার পরদিন থেকেই আবার শুরু হয় দুর্ভোগ। মাটাকে মারে ধরে চিৎকার করে, ঘর তালা দেওয়া থাকে। হ্যাঁ, কেউ ধরতে পারে না। আরেকদিন তো বললো প্রেশার কুকার দিয়ে মাথায় বাড়ি মারছে মাটাকে, পাশের বাড়ির থেকে আমাদের বলছে। আগে তো ভালোই ছিল, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে ওনাকে এরকম ভাবে রাখা হয়েছে। বারান্দায় রাখা হয়? হ্যাঁ, বারান্দায় রাখে। আমরা যখনই যাতায়াত করি তখন বারান্দাতেই দেখি। আর তারপরে খুব মারধরও করে ছেলে। কোনো সময় মাকে ধরে মারছে, সবই আওয়াজ পাই। অমানসিক অত্যাচার, অমানসিক সহ্য করা যায় না।
যে ছেলেকে একসময় পৃথিবীর আলো দেখিয়েছিলেন সেই আজ সবচেয়ে বড় শত্রু। ছন্দামিত্র জীবনে সুর তাল ছন্দ সব শেষ। মাকে এভাবে ফ্ল্যাটের বারান্দায় বন্দি করে যে ছেলে দিব্যি থাকতে পারে তাকে আর কি বা বলার থাকতে পারে। দিনের পর দিন মাসের পর মাস এরকম হয়ে যাচ্ছে, অথচ এই ব্যাপারটা নিয়ে কোনো স্টেপ হচ্ছে না। সব থেকে খারাপ দেখেন আপনারা এইভাবে বারান্দায় থাকে সারা রাত্রি সারা দিন, মানে ওখানে মলমূত্র ত্যাগ করছেন ভদ্রমহিলা, ওখানেই আছেন, ওখানেই খাচ্ছে, কি করছে না করছে ওগুলো দেখা যায় না, চোখে দেখা যায় না এই দৃশ্য। এখানে এই যে বৃদ্ধা আছেন তার গায়ে সামান্য কাপড়টুকু নেই, শুধুমাত্র এক ফালি বস্তা জড়িয়ে এভাবেই দিন এবং রাত কাটে এই এক চিলতে বারান্দায়। এক সময় বৃদ্ধা ভালো গান গাইতেন, এখন মানসিক অবসাদগ্রস্ত, কিন্তু এই বারান্দার মধ্যে দাঁড়িয়ে এখনো এক মনে লাগাতার গান গাইছেন তিনি, হয়তোবা মনের দুঃখের কথা বলছেন। এক সময় উনি ভালো গান করতেন, আমরা ওয়ার্ডে কোনো অনুষ্ঠান করলে উনি এসে সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতেন, গান করতেন। আজকে এই অবস্থা, উনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে গেছেন। এখন মুশকিল হচ্ছে, আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি আজকে দরজায় তালা দিয়ে ছেলেটি চলে গেছে, প্রতিদিন তাই করে। আমি তো তালা ভেঙে তো বের করতে পারছি না, আইন তো নিজের হাতে নিতে পারি না। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাড়ির বাইরের নেমপ্লেটে এখনো সবার ওপরে গুণধর ছেলের নাম। তার নিচের নামটি LK মিত্র, মানে লক্ষ্মীকান্ত মিত্র। তিনি মারা গেছেন কয়েক বছর হলো। স্ত্রী ছন্দার জীবনটা তারপর থেকেই বদলে যায়। যে মানুষটি একসময় গান নিয়ে মেতে থাকতেন, আজ তার এই অবস্থা। তবে এখনো গাইতে ভোলেননি, হাতে মাইক। হয়তো পুরনো দিনগুলোকে আঁকড়ে বাঁচতে চান, কারণ অতীতেই লুকিয়ে শান্তি, বর্তমান যে ভয়ঙ্কর। কি সারাদিন রাত্রি মহিলা বাইরে, রাতেও বাইরে, মানে সকাল সন্ধ্যা সারাদিন, কোনো ব্যাপার না, মানে বাইরেই থাকছে। গায়েও কাপড় নেই, একদমই কাপড় নেই, বস্তা তো কোনো সময় জড়াচ্ছে, কোনো সময় কিছুই জড়াচ্ছে না। তো এই চলছে, চোখের সামনে দেখছি, তো কি বলবো, মানে এগুলো দেখা যায় না। যা দেখাটাও কঠিন, সহ্য করা শক্ত, সেটাই ঘটে চলেছে চোখের সামনে। পাড়া প্রতিবেশীরা থানা পুলিশ করেছেন, অভিযোগ হয়েছে, আর্জি জানানো হয়েছে। বিহিত কের ছেলে মানে কি যা ইচ্ছে করে লাইসেন্স হাতে পেয়ে যাওয়া? তবে মাসের একটা দিন কিন্তু এই ছেলেরই সুপুত্র সাজা দেখতে হয় সবাইকে। সেটা কবে জানেন? এলাকার মানুষ যা বলেন, পেনশনের দিন ছেলেটি মাকে কাপড়, ভালো কাপড় পরিয়ে ব্যাংকে নিয়ে যাচ্ছে পেনশন তোলবার জন্য, আবার পরদিন থেকে একই অবস্থা হয়ে আছে। পেনশন তো পাননি মহিলা? হ্যাঁ, ভালো তো, ভালোই পেনশন। পেনশনের দিন তো সাজিয়ে গুজিয়ে ছেলে নিয়ে যায় ব্যাংকে। হ্যাঁ, সেটাও দেখেছি আমরা। কি দেখেছেন? ওই হাত ধরে ধরে নিয়ে যায়। পেনশনের দিন যেদিন আসে, হ্যাঁ, সেদিন সুস্থ অবস্থায় হাত ধরে ধরে নিয়ে যায়, কিন্তু বাকি আমরা একেবারে মানে অমানবিক দৃশ্য, এগুলো দেখা যায় না। স্থানীয়রাই জানিয়েছেন, মাদকাসক্ত ছেলেকে একসময় হোমে রাখতে বাধ্য হয়েছিলেন মিত্র দম্পতি। পরে বাবার মৃত্যুর পর থেকে ছেলেই হয়ে ওঠে বাড়ির শেষ কথা। পেনশনের টাকা চাই, মাকে দরকার, নইলে বাড়ি থেকে দূর করতেও বোধহয় দুবার ভাবতো না এমন কীর্তিমান ছেলে। তবে সেটা হলেও বোধহয় এমন জীবনের থেকে ভালো হতো। কে বলতে পারে, হয়তো জীবনে একটু হলেও ছন্দ বেঁচে থাকতো এই বৃদ্ধার। এখন তো সবটাই শুধু হাহাকার আর শূন্যতা। প্রত্যেকে চাইছেন এই পরিস্থিতি কাটিয়ে একদিকে যখন মা দুর্গা পূজায় আসবেন, পুজো নেবেন আমাদের কাছে, আমরা উৎসবে মেতে উঠব, তেমনি দ্রুত এই বৃদ্ধার জীবনেও অন্তত সুস্থভাবে বাঁচার জায়গাটুকু ফিরে আসুক। কালকে 9 জন মারা গেছে যারা ইলেকট্রিশিয়ানে, তাদের পরিবারগুলোকে রাজ্য সরকার থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। সিএসসি কেও বলেছি 5 লক্ষ টাকা করে দিতে, কারণ তারা তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নয়, স্পেশাল হোমগার্ড আমরাই করে দেবো। একটা জীবনের দাম 2 লাখ টাকা ঘোষণা করে দিয়েছে, আমি ওর 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। এটা কখনো হয় নাকি? কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল, আইএমডি আগেই জানিয়েছিল। প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায়, সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো 10 জন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন। মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। 5 লাখ টাকা বলেছে, যে সিএসসি কে বলেছে 5 লাখ। ও বলেছে, সঞ্জীব গোয়েঙ্কা বা সিএসসি তো ঘোষণা করেনি।
দায় নিয়ে গতকালও কাঠগড়ায় তুলেছিলেন সিএসসিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও স্পষ্ট করে বলেছিলেন, সোজা কথায় সিএসসির ঘাড়েই তিনি এই মৃত্যুগুলোর দায় চাপিয়ে দিয়েছেন। সিএসসিও কিন্তু জবাব দিতে দেরি করেনি। বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না, সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। খোলা তার নেই, খোলা তার কেউ কোথা থেকে বললো? এই 8টা যেটা ঘটেছে সেখানে 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব, মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয়, এটা তার নিজস্ব ঘর বাড়ির মধ্যে তার ওয়্যারিং তার ইয়ে থেকে হয়েছে। আর 2টো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে, একটা হয়েছে ইয়ের থেকে, একটা কিয়স্ক যেটা সিগন্যালের কিয়স্ক, যে কিয়স্ক থেকে হয়েছে। এইটা আমাদের প্রাইমা ফেসি ইয়ে দেখেছি আমরা। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে, কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। দেখুন, ক্ষতিপূরণে কিন্তু দায় শেষ হয়ে যায় না, সবার কথাই বলছি। সে ক্ষতিপূরণই দিক কিংবা হোমগার্ডের একটা চাকরি দিক, দায় কিন্তু শেষ হয়ে যায় না। গাফিলতি তাতে আড়াল হয় না, সেটা নিয়েই তখন সমালোচনা চলছে শহর জুড়ে, রাজ্য জুড়ে। কালিকাপুরের পুলিশ কিয়স্কে আমাদের প্রতিনিধি গিয়েছিলেন। এই দায়ের চক্করে না পড়ে, দোষকার এই চক্করে না পড়ে আঁখো দেখি হাল তিনি দেখে এসেছেন। আপনাদের দেখাবো ট্রাফিক পুলিশের কিয়স্ক থেকে কি করে তড়িদাহত হয়ে একজন মারা গিয়েছেন। দেখুন, রামগোপাল পণ্ডিত 53 বছর বয়স, গড়ফার বাসিন্দা। তিনি প্রতিদিনের মতোই মঙ্গলবার সকাল 7:15 নাগাদ একেবারে কালিকাপুরের রাস্তা দিয়ে, এই রাস্তা ধরে সাইকেল নিয়ে মূলত এই দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎই এখানে যেহেতু জল দাঁড়িয়েছিল, তার সাইকেল আটকে যায়। আর যাতে তিনি পড়ে না যান বা ব্যালেন্স হারিয়ে না যায়, তার জন্য এই যে কলকাতা ট্রাফিক পুলিশদের লেখা যে কিয়স্ক, সেই কিয়স্কে হাত দেয়। তারপরেই অচৈতন্য অবস্থায় তাকে পাওয়া যায়। পরবর্তীকালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে আর বলে বিদ্যুৎপৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে। কিন্তু এটা হলো কলকাতা পুলিশের কিয়স্ক, যেখানে দেখা যাচ্ছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য একজন ট্রাফিক পুলিশের জন্য এটা প্রস্তুত রাখা হয়। আর তার ওপরে দেখা যাচ্ছে যে একেবারে বিজ্ঞাপন যেগুলো দেওয়া হয় তার ব্যবস্থা করা। স্বাভাবিকভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণ হোক বা বিজ্ঞাপন, সেখানে বিদ্যুৎ সংযোগ রাখতেই হয়। আর এখানে বিদ্যুৎ সংযোগ ছিল বলেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু এটা কোনো ল্যাম্পপোস্ট বা স্ট্রিট লাইট নয়। আর যদি স্ট্রিট লাইটের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে এর থেকে কিছুটা দূরত্বে একেবারে ঘেরা জায়গায় দূরের দিকে স্ট্রিট লাইট রয়েছে, যার সঙ্গে এর দূরত্ব প্রায় অনেকটাই। ক্যামেরার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এই দূরত্বটা। এইখানে কলকাতা ট্রাফিক পুলিশের এই কিয়স্কে হাত দেওয়ার পরেই মৃত্যু হয়েছে সেই গড়ফার বাসিন্দার। আমরা আমাদের যে বসানো পোল সেটা আমরা মেনটেন করি, তাতে প্রোটেকশন দিয়েছি আমরা পিভিসি পাইপ দিয়ে, দেখবেন লাইন দিয়ে, যাতে লোকের মৃত্যু না হয়। সিএসসির পোল সিএসসি মেনটেন করে, সিএসসি। মেয়র পরিষদ তারক সিং তিনি কি বলতে পারেন যে পুলিশ কিয়স্ক থেকে এই ব্যক্তির মৃত্যুর দায় সিএসসিকে নিতে হবে? এটা কি সম্ভব? এই গাফিলতি সিএসসির হতে পারে? সবাই বুঝতে পারছে ব্যাপারটা। সুপ্রিমোর সুরেই সিএসসির দিকে দায় ঠেলছেন আপনি। অন্যের দিকে তর্জনী দেখানোর আগে একটা কথা মাথায় রাখবেন, বাকি 3টে আঙুল কিন্তু নিজের দিকে তাক করতে হবে, কারণ সেটাই লজিক্যাল, সেটাই যুক্তিগ্রাহ্য। শুধু একতরফাভাবে সিএসসিকে দুষে সরকার, পুরসভা তাদের দায়টা ঝেড়ে ফেলতে পারে না। আমাদের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচু পাতা হয়ে যাচ্ছে। কচু পাতার উপর জল পড়লে দেখবেন জল টলটল করে, জল গায়ে লাগে না, গাছের পড়ে যায়। সেরকম উনি কোনো দায়িত্বই নেবেন না, শুধু মাখনটা খাবেন, ক্ষীরটা খাবেন। মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকবেন, তার পরিবারের লোকেরা কোটিপতি হবে, কেউ 35খানা প্লটের মালিক হবে, হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকার মালিক হবে, এক একজন। এই চলছে, আর কিছু তো চলছে না। উনি ইনফ্রাস্ট্রাকচার আপডেট করছেন, কিন্তু সেটা রাজস্থানের জন্য করছেন।
আপনি ইনফ্রাস্ট্রাকচারটা আপডেট কলকাতার জন্য করছেন না, অথচ কলকাতা আপনাকে এত ত্রৈমাসিকে প্রফিট দিচ্ছে। সেইখানে আমার মনে হয় আরও যদি সতর্ক থাকতো সিএসসি কর্তৃপক্ষ, তাহলে হয়তো সবকটি জায়গায় এড়ানো না গেলেও অধিকাংশ জায়গায় কিন্তু প্রাণহানির ঘটনাগুলোকে এড়ানো যেত। সিএসসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কোলের লোক, কোলের কোম্পানি। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার যারা মূল কারিগর, যারা সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে, তারা কারা? এই সিএসসি, গোয়েঙ্কা গ্রুপ, তারা সব থেকে বেশি পয়সা দেয় হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে নাকি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? ক্ষমতা নেই, শুধু দায়ভার চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন, বাইপাস করে চলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি তারা সমবেদনায় নেই, তারা মানুষের পাশে নেই। কিভাবে লাশের রাজনীতি করবে? কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী তাকে আক্রমণ করবে? শুধু চিন্তা এই দিকেই প্রসারিত। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি। উনি যদি সত্যিকারের মানব দরদী মুখ্যমন্ত্রী হতেন, তিনি সিএসসির বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিতেন। ভারতবর্ষের অনেক মেট্রোপলিটন সিটিতে এই ধরনের বৃষ্টিপাত হলে জল জমে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সমস্ত মেট্রোপলিটন সিটিতে কেন এতজন মারা যায় না বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে? কোথাও গিয়ে দেখবেন না যে আমাদেরকে কবিতা লিখতে হয় যে ইলেকট্রিক আধখানা চাঁদ লটকে আছে ইলেকট্রিকের তারে। এই দায়টা উনি নেবেন না, কোনো দায়ী উনি নেবেন না, উল্টে লোকের ঘাড়ে দোষ চাপাবে। ভাঙা বৃষ্টি কলকাতায়, রেকর্ড বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়, তখন এরা রাজনীতি করতে নেমেছেন। তাদের নিজেদের রাজ্যের কথাগুলো খেয়াল থাকে না। পুরো সতর্কতা ছিল, আগাম সতর্কতা ছিল। উনি বলছেন যে আমরা জানতাম না, আকস্মিক বৃষ্টিপাত হয়েছে। আচ্ছা, পুলিশের প্রতি কি পাঁচ পাবলিকের যে ভয়, যে সমীহ, সেটা কমে আসছে দিনকে দিন আমাদের রাজ্যে? আম আদমির কথা বলছি। 24 ঘন্টার মধ্যে অন্তত 4টে ঘটনা আপনাদের আমরা বলতে এবং দেখাতে পারি, যেগুলো দেখাবো, যেখানে পুলিশ আক্রান্ত নানাবিধ কারণে। আইনের রক্ষক যখন বারবার আক্রান্ত হয়, পাবলিকের পেটানি খায়, সেটা কিন্তু রাজ্যের প্রশাসনের ভাবমূর্তির জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন হতে পারে না। দমকলের ছবিটা দেখিয়ে আপনাদের শুরু করি। একজন পুলিশ কর্মী জনতার হাতে রামধোলাই খেয়ে গেলেন। কেন? টেনে হিচড়ে ধাক্কা মেরে নদীতে ফেলে দেওয়া হয় ওই পুলিশ কর্মীকে। পুলিশ কর্মী জলে হাবুডুবু খাচ্ছিলেন, এইরকম অবস্থা হয়ে গিয়েছিল। এর পরের ছবিটা ক্লাব ঘরে আটকে রেখে দেওয়া। ততক্ষণে অবশ্য মদের নেশা ছুটে গেছে ওই পুলিশ কর্মী। কাকুতি মিনতি করে ওই পুলিশ কর্মীকে বলতে হচ্ছে আমায় ছেড়ে দিন। দমকলের এই টুকরো ছবিগুলো রাজ্যের প্রশাসনের জন্য কিন্তু ভারী বিড়ম্বনা। পুলিশের বড় কর্তারা প্রকাশ্যে ওই পুলিশ কর্মীর পক্ষ নিতে পারবেন তিনি যা কাণ্ড ঘটিয়েছেন? দেখুন, পুলিশের উর্দি গায়ে চাপিয়ে কি নেশা করা যায়? ডিউটি আওয়ার্সে অন্তত গায়ে উর্দি মানে তো কর্তব্যরত তিনি। তাহলে এক্ষেত্রে অপরাধ কার? তার মানে এই নয় যে আমি বলতে চাইছি যে পুলিশ পেটানোকে সমর্থন করছি, মোটেই তা নয়। কোনো ক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়া কখনোই উচিত নয়। কিন্তু জনতা ব্যাপারটাই এই রকম। যদি এই রকম কাণ্ড কারখানা পুলিশ করে, তাহলে সেখানে অনেক সময় জনতার যে ক্ষোভ, তার বিস্ফোরণ হতে দেখা যায়, যদিও সেটা উচিত নয়। মানুষ আইন আজকে হাতে তুলে নিচ্ছে কেন? পুলিশের যে সম্মান
দিচ্ছে না কেন? তাহলে পুলিশ অংশের যারা পুলিশের মধ্যে যারা আছেন তাদেরকে বলবে একটু ভাববেন। এবার আসি বীরভূম জেলার প্রসঙ্গে। কেষ্টমণ্ডলের জেলা বীরভূমের সিউড়িতে পুলিশ কর্মীকে ঘুষি মেরে জামা ছিঁড়ে ফালা করে দিলেন এক টোটো চালক। ভাবা যায়? আমার মাথায় কি আসছে জানেন এই দৃশ্যটা দেখার পর? এই যে টোটো চালকের এত স্পর্ধা, এত আস্পর্ধা, এটা কি কোথাও রাজনৈতিক নেতাদের থেকেই আসে? কিছু মাস আগে কেষ্টমণ্ডল পুলিশকে যে ভাষায় আক্রমণ করেছিলেন, তারপর তার কোট আনকোট কোনো রকম শাস্তি না হওয়া, এগুলো কি ইন্সপিরেশন? সেখান থেকেই কি মানুষ শেখে যে আমি মারলেও কিছু হবে না, নেতা তো গালাগালি দিচ্ছে? যাই হোক, মনে হলো রেফারেন্স পয়েন্ট টানা উচিত, তাই টানলাম। এটাও কিন্তু অত্যন্ত খারাপ একটা ঘটনা। আক্রান্ত এই পুলিশকর্মী ডিউটিতে যাচ্ছিলেন, জেলখানা মোড়ের কাছে এক টোটো চালককে তিনি সরতে বলেন, জামা টামা ছিঁড়ে পুলিশকর্মীর এই হাল করেছেন টোটো চালক। কোন থানাতে আছে? কেন মারলো আপনাকে? ওই ওকে ছড়তে বলেছি বলে ওখান থেকে। কে মারেছে জানেন? ওই টোটোওয়ালা। হ্যাঁ হ্যাঁ। অভিযুক্ত টোটো চালককে আটক করা হয়েছে। প্রশ্নটা আটক বা গ্রেফতারের নয়, একজন টোটো চালকও নির্দ্বিধায় পুলিশের গায়ে হাত তুলে দিচ্ছে। টোটো চালক না হয়ে যদি রাম শ্যাম যদু মধু যে হতো, এই সাহসটা সে পায় কিভাবে? হয় ধরে নিতে হবে যে একটা শ্রেণী মনে করছে যে এখন এই রাজ্যে যা খুশি করা যায়, আর কেউ কিছু বলার নেই, তাই হয়তো দিনে তারা দেখছেন অনেকে। 7-5 না ভেবেই একজন কর্তব্যরত পুলিশের জামা ছিঁড়ে দিচ্ছে একটা টোটো চালক, নয়তো অন্য কোনো আক্রোশ সেটা জমে থাকতে পারে। মুখ্যমন্ত্রী কিছু কন্ট্রোলার নেই, টোটো চালকরা এই সাহস পাচ্ছে। তার সবাই জানে পুলিশকে মধ্যে পয়সা দিতে হয়, যাকে মানুষ পয়সা দেয় তাকে তো চাকরের মতো ব্যবহার করবে। পুলিশের অবস্থা এখন সেই জায়গায় পৌঁছে গেছে। টোটো চালক এখনো পর্যন্ত যা রিপোর্ট পাওয়া গেছে মদ্যপ অবস্থায় কাণ্ড ঘটিয়েছেন। এবার দেখুন, একজন মদ্যপ ব্যক্তি যদি কোনো অপ্রকৃতস্থ অবস্থায় কোনো কাণ্ড ঘটিয়ে থাকেন, পুলিশ তা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, গ্রেপ্তার হয়েছে। এবার কোনো ব্যক্তি যদি মদ্যপ থেকে থাকেন বা পেছন থেকে কেউ তাকে ইনস্টিগেট করে থাকে, তো যারা সবেতেই মমতা ব্যানার্জির জবাব খোঁজে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে। প্রশ্ন হচ্ছে একটাই, ঘন ঘন পুলিশ কর্মীরা মার খাচ্ছেন কেন? বারাসাতে আর একটা অদ্ভুত ছবি, আইনজীবী ভার্সেস পুলিশ। পুলিশের দোষ কি এখানে? দুপক্ষের বিক্ষোভ থামাতে গিয়েছিল পুলিশ, দেখুন কিভাবে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এটাও একটা ঘটনা, আমরা এটাকে সার্বিকভাবে দেখছি। কাল অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে যা যা ছবি এসছে সবটা সার্বিকভাবে আপনাদের দেখাচ্ছি। আইনজীবীরা যখন পুলিশের গায়ে হাত তোলেন, সেক্ষেত্রে কি বলবেন? বিশৃঙ্খলা হওয়ার কথা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এটাই চলছে কি? এর মানে তো এই কথা নয়। আসলে এই টুকরো টুকরো ছবিগুলো আমাদের সবার জন্যই কিন্তু লজ্জার এবং খুব খারাপ লাগছে। আর এই সমীহ কমে যাওয়া পুলিশের প্রতি, এটা কিন্তু প্রশাসনের পক্ষে, আবার বলছি, ভালো বিজ্ঞাপন নয়। নিরপেক্ষতা বজায় রেখে আপনারা কাজ করুন, যথাযথ আপনারা পুলিশিং করুন, আপনাদের যে দায়িত্ব আপনারা পালন করুন। নিশ্চিতভাবে বিগত দিনে মানুষ যেমন আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করেছে, আগামী দিনেও করবে। এটা থেকে পুলিশ তার যে নৈতিক যে দায়িত্ব বা কর্তব্য সেটা বলে হয়তো কোনো জায়গায় তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে। ফলে পুলিশের প্রতি সাধারণ মানুষ বলুন বা অন্যদের মানে বিভিন্ন শ্রেণীর মানুষ এই আস্থা কমে যাচ্ছে। দুর্যোগ দুর্ভোগ, জমাজল পরিষ্কার করতে নেমে রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর মৃত্যুর অভিযোগ। পুরসভার 14 নম্বর ওয়ার্ডে মিলনপল্লীর ঘটনা। মৃতের নাম জয়ন্ত ঘোষ। নর্দমার নোংরা জলে পড়ে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান। দুর্যোগের 24 ঘন্টা পর বিপর্যস্ত ন্যাশনাল মেডিকেল কলেজ। জল ঢুকে ক্ষতিগ্রস্ত এমআরআই, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান যন্ত্র। বন্ধ ব্লাড ব্যাংক পরিষেবা, বিদ্যুৎ সংযোগ না থাকায় নষ্ট 150 ব্যাগ রক্ত। রক্তের জন্য অন্য ব্লাড ব্যাংকে ছুটতে হচ্ছে রোগীদের। রক্ত পরীক্ষাও বন্ধ রয়েছে। বকেয়া 900 কোটি টাকা। আসানসোলে পিএইচই অফিসে ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ। পুজোর আগে বকেয়া টাকার দাবিতে প্ল্যাকার্ড হাতে ইসমাইলের রহমতনগরে বিক্ষোভ। প্রায় 900 কোটি টাকা বকেয়া বলে দাবি বিক্ষোভকারী ঠিকাদারদের। টাকা না মিললে কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে টোটো চালক ও বাস কন্ডাক্টরের মধ্যে ধুন্ধুমার। টোটো চালকরা মিলে কন্ডাক্টরকে মারধরের অভিযোগ। রাস্তায় বাসে দাঁড় করিয়ে প্রতিবাদ বাস কর্মীদের।
স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল, তখনই পিছন থেকে একটি টোটো চালক গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরই বচসা বাঁধে। বকেয়া মজুরি ও 20% বোনাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চা শ্রমিকদের। বানারহাটের পর এবার বাগড়াকোট চা বাগান। মালবাজারের ওদলাবাড়িতে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ। মালবাজার থেকে শিলিগুড়ি পর্যন্ত যোগাযোগ ব্যাহত। পুজোর মধ্যেই চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তাল বারাসাত। যশোর রোডে আন্দোলনে 2022-এর টেট উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী যাওয়ার খবর পেয়ে মিছিল করে পৌঁছে যান চাকরি প্রার্থীরা। পুলিশ বাধা দিতেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। তুমুল ধস্তাধস্তি। অবিলম্বে নিয়োগের দাবিতে সরব আন্দোলনকারীরা।